গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকের ক্লাসে আমরা পিবিএস এর কোশ্চেন আলোচনা করতে চলেছি। আর এই ক্লাসটা তোমাদের ডাব্লিউবিপিএ, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস সব পরীক্ষার জন্য হেল্পফুল হবে। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন হলো যে প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত। তো এই প্রাকৃতিক নির্বাচনের আইন যে দিয়েছিলেন তিনি কে? তিনি হচ্ছেন ডারউইন। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত, তার মানে হচ্ছে প্রাকৃতিক নির্বাচনের আইন কে দিয়েছিলেন, তোমরা কী বলবে? ডারউইন। এছাড়াও ডারউইন থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে অন দ্য অরিজিন অফ স্পিসিস, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অন দ্য অরিজিন অফ স্পিসিস, অন দ্য অরিজিন অফ স্পিসিস এই বইটা কার লেখা? যদি জিজ্ঞেস করে অন দ্য অরিজিন অফ স্পিসিস বইটা কার লেখা, তোমরা কী বলবে? চার্লস ডারউইন। আর যদি বলে কবে লিখেছিল, তোমরা কী বলবে? 1859। যদি বলে অন দ্য অরিজিন অফ স্পিসিস এই বইটা কার লেখা, তোমরা কী বলবে? ডারউইনের লেখা। আর যদি বলে ডারউইন এই বইটা কবে লিখেছিল, তোমরা কী বলবে? 1859। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো মেন্ডেল। এখানে আরেকটা অপশন দেখছো মেন্ডেল। মেন্ডেলদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বংশগতি সূত্র কে দিয়েছিল। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে বংশগতি সূত্র কে দিয়েছিল, তোমরা কি বলবে? মেন্ডেল, গ্রেগর জন মেন্ডেল। যদি বলে বংশগতি সূত্র কে দিয়েছিল, তোমরা কি বলে? মেন্ডেল, বংশগতি সূত্র দিয়েছিল মেন্ডেল। এই কোশ্চেনটা পিএসসির পরীক্ষায় বহুতবার জিজ্ঞেস করেছে। এই মেন্ডেলের থেকে আরেকটা নাম, চেনা জানা নাম আছে, যেটার নাম হচ্ছে মেন্ডেলিভ, সবাই শুনেছ। তো মেন্ডেলিভ কী করেছিল? পর্যায় সারণী। এই যে তোমরা মেন্ডেল থেকে ওর সঙ্গে রিলেটেড আর একটা নাম আছে, সেটা কি? মেন্ডেলিভ। মেন্ডেলিভ কী করেছিলেন? পর্যায় সারণী। মেন্ডেলিভ কী করেছিলেন? মানে মেন্ডেলিভ কিসের সাথে যুক্ত? পর্যায় সারণী। মানে মেন্ডেলিভ পর্যায় সারণী বানিয়েছিলেন, পর্যায় সারণীর সাথে যুক্ত মেন্ডেলিভ। এছাড়াও এখানে আরেকটা অপশন দেখছো ডাল্টন। যদি বলে পরমাণুবাদের জনক কাকে বলা হয়, তোমরা কি বলবে? ডাল্টন, পরমাণুবাদের জনক। ডাল্টন হচ্ছে পরমাণুবাদের জনক বলা হয় ডাল্টনকে। যদি বলে পরমাণুবাদের জনক কাকে বলা হয়, তোমরা কি বলবে? ডাল্টন। ডাল্টনকে হচ্ছে পরমাণুবাদের জনক বলা হয়। এছাড়াও এখানে যে তোমরা ডাল্টন অপশনটা দেখছো, এই ডাল্টন কী করেছিল? 1808 সালে, 1808, 1808 সালে কী করেছিল ডাল্টন? 1808 সালে অ্যাটমিক থিওরি মানে পারমাণবিক থিওরি দিয়েছিল। 1808 সালে এই কোশ্চেনটাও পরীক্ষায় আসে যে পারমাণবিক থিওরি কে দিয়েছে? পারমাণবিক থিওরি দিয়েছে মানে পরমাণু থিওরি। যদি বলে পরমাণু থিওরি কে দিয়েছে, পরমাণু থিওরি দিয়েছে হচ্ছে ডাল্টন। যদি বলে পরমাণু থিওরি কে দিয়েছে, তোমরা কি বলবে? পরমাণু থিওরি কে দিয়েছে? পরমাণু থিওরি দিয়েছে ডাল্টন। আর যদি বলে ডাল্টন কত সালে পরমাণু থিওরি দিয়েছে, কি বলবে? 1808 সালে। ডাল্টন পরমাণু থিওরি কবে দিয়েছে? 1808 সালে। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? তোমরা সবাই জানো ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির কী প্রয়োজন? ইনসুলিন প্রয়োজন। কারণ রক্তের মধ্যে যদি ইনসুলিন কমে যায় তাহলে কী হয়? ডায়াবেটিস, যেটাকে আমরা কী বলি? সুগার। রক্তে যদি ইনসুলিন কমে যায়, আমাদের রক্তে যদি ইনসুলিন কমে যায় তাহলে কী হয়? ডায়াবেটিস, যেটাকে আমরা সুগার বলি। তাহলে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির কী প্রয়োজন হয়? ইনসুলিন। এবার পরীক্ষায় কোশ্চেন আছে যে ইনসুলিন কোথা থেকে খরিত হয়? সবাই জানো আমাদের বডিতে একটা গ্রন্থি আছে, এটাকে বলে অগ্নাশয়। আমাদের বডিতে একটা গ্রন্থি আছে, সেটার নাম কি? অগ্নাশয়। এই অগ্নাশয়ের মধ্যে থাকে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অগ্নাশয়ের মধ্যে এই কোশ্চেনটাও এসছে যে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা কোন গ্রন্থিতে থাকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে হচ্ছে অগ্নাশয়। এই যে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স দেখছো, এই আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে অগ্নাশয়। সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে দুটো কোষ থাকে, একটা হচ্ছে আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ। এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থাকে, এই বিটা কোষ থেকে ইনসুলিনের ক্ষরণ হয়। তাহলে যদি বলে ইনসুলিন কোথা থেকে খরিত হয় বা নিঃসৃত হয়? অগ্নাশয়। অগ্নাশয়ের মধ্যে একটা অর্গান থাকে যেটার নাম কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে দুটো কোষ থাকে, একটা হচ্ছে আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ। সেই বিটা কোষ থেকে কি হয়? ইনসুলিন খরিত হয়। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো পেনিসিলিন। পেনিসিলিন হচ্ছে ব্যাকটেরিয়া প্রতিরোধ করার জন্য ইউজ করা হয়, মানে ব্যাকটেরিয়া প্রতিরোধ মানে ব্যাকটেরিয়া ঘটিত যে রোগ হয় সেটা থেকে প্রতিরোধ করার জন্য পেনিসিলিন ইউজ করা হয়। তো পরীক্ষায় কোশ্চেন আসে যে পেনিসিলিন কি আবিষ্কার করেছিল, তোমরা কি বলবে? আলেকজান্ডার ফ্লেমিং। ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি বলে পেনিসিলিন কি আবিষ্কার করেছিল, কি বলবে? আলেকজান্ডার ফ্লেমিং। যদি বলে পেনিসিলিন কি আবিষ্কার করেছে, তোমরা কি বলবে? আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন কি আবিষ্কার করেছে? আলেকজান্ডার ফ্লেমিং। আর পেনিসিলিন কী কাজে ইউজ করা হয়? পেনিসিলিন হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে ইউজ হয়।
মানে ব্যাকটেরিয়া প্রতিরোধ করার জন্য ইউজ করা হয়। এছাড়াও এখানে আরেকটা অপশন দেখছো স্ট্রেপ্টোমাইসিন, তোমরা সবাই জানো এটা একটা অ্যান্টিবায়োটিক। স্ট্রেপ্টোমাইসিন কি, এটা একটা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে কি, অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত যদি কোনো রোগ হয় সেই ব্যাকটেরিয়াগুলোকে কিল করার জন্য স্ট্রেপ্টোমাইসিন মেডিসিনটা নেওয়া হয়। আর সেটাকেই আমরা অ্যান্টিবায়োটিক কোন মেডিসিনগুলোকে বলে, ওই মেডিসিনগুলো যেগুলো হচ্ছে আমরা ব্যাকটেরিয়াকে কিল করার জন্য, মানে ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য ইউজ করি। তো স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, মানে এটা একটা হচ্ছে মেডিসিনের নাম। তো ব্যাকটেরিয়া দু ধরনের হয়, যেরকম একটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, এটা কি, এটা হচ্ছে হেল্পফুল ব্যাকটেরিয়া যেটা আমাদের সাহায্য করছে। আর ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া কি হার্মফুল, ক্ষতিকারক। যেরকম টিবি হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যে ব্যাকটেরিয়ার জন্য হয় সেটার নাম কি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। টিবি কি, একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যে ব্যাকটেরিয়ার জন্য হয় সেই ব্যাকটেরিয়াটার নাম কি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। তাহলে এই ব্যাকটেরিয়াটা কী হবে, ক্ষতিকর ব্যাকটেরিয়া। বাট এখানে আরেকটা ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোমাইসিন, এই স্ট্রেপ্টোমাইসিন তৈরি করার জন্য যে ব্যাকটেরিয়াটা ইউজ করা হচ্ছে সেটাকে আমরা কি বলবো, হেল্পফুল ব্যাকটেরিয়া। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে গোবর গ্যাসের প্রধান উপাদান হলো, যদি গোবর গ্যাসের প্রধান উপাদান জিজ্ঞেস করে কি বলবে, মিথেন। গোবর গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। আর যদি মিথেনের সংকেত জিজ্ঞেস করে কি বলবে, CH4। যদি বলে গোবর গ্যাসের প্রধান উপাদান কি, তোমরা কি বলবে, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। আর যদি মিথেনের সংকেত জিজ্ঞেস করে কি বলবে, CH4। এছাড়াও তোমরা এখানে সবাই দেখছো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সংকেত যদি জিজ্ঞেস করে CO2, কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি, CO2। এই কার্বন ডাইঅক্সাইড থেকে একটা কোশ্চিন আসে যেটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, সেটাকেই আমরা কি বলি, শুষ্ক বরফ। কঠিন কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা বলি শুষ্ক বরফ। পরীক্ষায় কোশ্চিন আসে যে শুষ্ক বরফ কি, তোমরা কি বলবে, শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। শুষ্ক বরফ কি বলবে, কঠিন কার্বন ডাইঅক্সাইড। পরীক্ষায় কোশ্চিন আসে যে শুষ্ক বরফ কি, ডাইরেক্টলি অপশনের মধ্যে থাকবে কঠিন কার্বন ডাইঅক্সাইড, ডাইরেক্টলি টিক করে দেবে কঠিন কার্বন ডাইঅক্সাইড। মানে কার্বন ডাইঅক্সাইডের যে কঠিন রূপটা সেটাকেই আমরা কি বলি, শুষ্ক বরফ। এছাড়া অপশনের মধ্যে আরেকটা দেখা যাচ্ছে হাইড্রোজেন। যদি হাইড্রোজেনের সংকেত জিজ্ঞেস করে, এই তোমরা সবাই জানো। বাট এখান থেকে কোশ্চিন আসে যে হাইড্রোজেন একটা কোশ্চিন আসে যে সবচেয়ে হালকা গ্যাসের নাম কি। যদি সবচেয়ে হালকা গ্যাস জিজ্ঞেস করে কি বলবে, হাইড্রোজেন। যদি বলে সবচেয়ে হালকা গ্যাস কি, তোমরা কি বলবে, হাইড্রোজেন। সব থেকে হালকা গ্যাস কি, তোমরা কি বলবে, সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন, হচ্ছে সব থেকে হালকা গ্যাস। এছাড়াও যদি জিজ্ঞেস করে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবথেকে কোন গ্যাস বেশি পাওয়া যায়, তোমরা কী বলবে, হাইড্রোজেন। ভালো করে শুনবে, বিশ্ব ব্রহ্মাণ্ড বলেছি। যদি বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবথেকে বেশি গ্যাস পাওয়া যায় হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস, আর হাইড্রোজেনের সংকেত হচ্ছে H। এটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবথেকে বেশি পাওয়া যায়। কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেন আসে বায়ুমণ্ডলে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়, ভালো করে শুনবে, ওটা বিশ্ব ব্রহ্মাণ্ডে বলেছিলাম, এটা বায়ুমণ্ডলে বলছি। বায়ুমণ্ডলে সবথেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন। যদি বলে বায়ুমণ্ডলে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়, তোমরা কি বলবে, বায়ুমণ্ডলে সবথেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন। এরপরেও কোশ্চেন আসবে যে ভূত্বকে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়, ভূত্বকে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়, কি বলবে, অক্সিজেন। খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে শুনে রাখবে। যদি বলে বায়ুমণ্ডলে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়, তোমরা কি বলবে, নাইট্রোজেন। যদি বলে ভূত্বকে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়, তোমরা কি বলবে, অক্সিজেন। আর যদি বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়, তাহলে কি বলবে, হাইড্রোজেন। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে লেটার্স ফ্রম ফাদার টু ডটার, এই বইটা কার লেখা। ইম্পর্টেন্ট বই, লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার, এই বইটা হচ্ছে জওহরলাল নেহরুর লেখা। কার লেখা, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু যখন জেলে ছিলেন, জেলে বসে বসে তার মেয়ের কাছে এই বইটা লিখেছিলেন তার মেয়ের জন্য। লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার, কার লেখা, জওহরলাল নেহরু। এবার হচ্ছে জওহরলাল নেহরুর লেখা আরও ইম্পর্টেন্ট বই আছে দুটো, যেটা পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। একটা হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। যদি বলে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা কার লেখা, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটা কার লেখা, জওহরলাল নেহরু। যদি বলে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটা কার লেখা, কী বলবে, জওহরলাল নেহরু। এছাড়াও জওহরলাল নেহরুর লেখা একটা ইম্পর্টেন্ট বই হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে, অনেকবার জিজ্ঞেসও করেছে যে অ্যান অটোবায়োগ্রাফি বইটা কার লেখা। অ্যান অটোবায়োগ্রাফি বইটা হচ্ছে জওহরলাল নেহরুর লেখা। অ্যান অটোবায়োগ্রাফি এই বইটা কার লেখা, এই বইটা হচ্ছে জওহরলাল নেহরুর লেখা। আর এটা জওহরলাল নেহরুর আত্মজীবনীও হয়। যদি বলে জওহরলাল নেহরুর আত্মজীবনীর নাম কি, তোমরা কী বলবে, অ্যান অটোবায়োগ্রাফি। এটা হচ্ছে জওহরলাল নেহরুর আত্মজীবনীর নাম। এছাড়াও এখানে তোমরা আরেকটা নাম দেখতে পাচ্ছ, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর লেখা বইয়ে পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। যেরকম যদি বলে মহাত্মা গান্ধীর যে আত্মজীবনী সেটার নাম কি, তোমরা কি বলবে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্ট
মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম। যদি বলে মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি, তোমরা কি বলবে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এছাড়াও মহাত্মা গান্ধীর লেখা যে বইগুলো আছে সেটা হচ্ছে হিন্দ স্বরাজ। যদি জিজ্ঞেস করে হিন্দ স্বরাজ এই বইটা কার লেখা, তোমরা কি বলবে মহাত্মা গান্ধী, খুব ইম্পর্টেন্ট বই। যদি বলে হিন্দ স্বরাজ এই বইটা কার লেখা, মহাত্মা গান্ধী। আরেকটা কোশ্চেন আসছে যে কনকুয়েস্ট অফ সেলফ, খুব ইম্পর্টেন্ট বই, কনকুয়েস্ট অফ সেলফ, কনকুয়েস্ট অফ সেলফ, এটা তো WBCS এর প্রিলিমসে বহুতবার জিজ্ঞেস করেছে। কনকুয়েস্ট অফ সেলফ এই বইটা কার লেখা, মহাত্মা গান্ধী। তাহলে কি বললাম, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটা কার লেখা, মহাত্মা গান্ধী। তারপর পরীক্ষায় যদি জিজ্ঞেস করে হিন্দ স্বরাজ এই বইটা কার লেখা, কি বলবে মহাত্মা গান্ধী। তারপর যদি জিজ্ঞেস করে কনকুয়েস্ট অফ সেলফ এই বইটা কার লেখা, তোমরা কি বলবে কনকুয়েস্ট অফ সেলফ বইটা হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা। এছাড়াও মহাত্মা গান্ধীর আরেকটা বই আছে যে গোখলে মাই পলিটিক্যাল গুরু, গোখলে, গোখলে মাই পলিটিক্যাল গুরু, গোখলে মাই পলিটিক্যাল, গোখলে মাই পলিটিক্যাল গুরু। যদি বলে গোখলে মাই পলিটিক্যাল গুরু এই বইটা কার লেখা, এই বইটা হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা। গোখলে মাই পলিটিক্যাল গুরু এই বইটা কার লেখা, মহাত্মা গান্ধীর লেখা। কারণ আমরা সবাই জানি যে যে গোপাল কৃষ্ণ গোখলে ছিল, আমরা সবাই জানি যে গোপাল কৃষ্ণ গোখলে ছিল, সেই গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিল। যে গোপাল কৃষ্ণ গোখলে, সবাই জানো গোপাল কৃষ্ণ গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে কে ছিল, গোপাল কৃষ্ণ গোখলে, এই কোশ্চেনটা পরীক্ষায় বহুতবার এসছে যে গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিল। যদি পরীক্ষায় কোশ্চেন আসে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিল, তোমরা কি বলবে গোপাল কৃষ্ণ গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিল। গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিল, তার জন্য সে গোপাল কৃষ্ণ গোখলের লাইফের উপর একটা বই লিখেছিল, সেটা হচ্ছে গোখলে মাই পলিটিক্যাল গুরু। এবার এখানে আমরা আরেকটা অপশন দেখছি এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণ, যে আমাদের স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিল। যদি বলে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল, সর্বপল্লী রাধাকৃষ্ণ। আর যদি বলে স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিল, প্রথম উপরাষ্ট্রপতি ইনি ছিলেন বাট দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। এটা 2023 সালে CGL মেন্সে এসেছিল যে স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন, কি বলবে সর্বপল্লী রাধাকৃষ্ণ। তো সেই সর্বপল্লী রাধাকৃষ্ণের লেখা একটা বই আছে যেটা পরীক্ষায় জিজ্ঞেস করেছে, দ্য হিন্দু ভিউ অফ লাইফ, দ্য হিন্দু ভিউ, দ্য হিন্দু ভিউ অফ লাইফ। যদি জিজ্ঞেস করে দ্য হিন্দু ভিউ অফ লাইফ বইটা কার লেখা, কী বলবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। এটা WBCS মেন্সে জিজ্ঞেস করেছিল, দ্য হিন্দু ভিউ অফ লাইফ এই বইটা কার লেখা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে আফ্রিকা ইউরোপ থেকে পৃথক করেছে যার মাধ্যমে। আফ্রিকা ইউরোপ থেকে আলাদা হয়েছে ভূমধ্যসাগর। এই যে ভূমধ্যসাগরটা তোমরা দেখছো, এই ভূমধ্যসাগরটা আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করেছে। এটা তো সাগর আলাদা করেছে, যদি সাগর বলে তাহলে কী বলবে ভূমধ্যসাগর, যেটা আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করেছে। কিন্তু যদি পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে কোন প্রণালী ইউরোপকে আফ্রিকা থেকে আলাদা করেছে, কি বলবে জিব্রাল্টার। যদি বলে কোন প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে আলাদা করেছে, কি বলবে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী কী করেছে, আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করেছে। আর যদি বলে জিব্রাল্টার প্রণালী কাকে কাকে যুক্ত করেছে, তোমরা কি বলবে ভূমধ্যসাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে, আটলান্টিক মহাসাগরকে, ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে, খুব ইম্পর্টেন্ট আটলান্টিক। তাহলে আমি কি বললাম যে জিব্রাল্টার প্রণালী কাকে কাকে যুক্ত করেছে, ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে। জিব্রাল্টার প্রণালী কাকে কাকে যুক্ত করেছে, জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে হচ্ছে ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে। ভূমধ্যসাগরকে কী করেছে, আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে, কী করেছে জিব্রাল্টার প্রণালী। আর কাকে কাকে আলাদা করেছে, আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করেছে। এছাড়াও পরীক্ষায় জিজ্ঞেস করে যে সুয়েজ খাল, সুয়েজ খাল কাকে কাকে যুক্ত করেছে, খুব ইম্পর্ট্যান্ট, সুয়েজ খাল কাকে কাকে যুক্ত করেছে। যদি বলে সুয়েজ খাল কাকে কাকে যুক্ত করেছে, তোমরা কী বলবে লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে, লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে, লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে কে যুক্ত করেছে, সুয়েজ খাল। যদি বলে সুয়েজ খাল কাকে কাকে যুক্ত করেছে, তোমরা কি বলবে লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে, লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে কী করেছে যুক্ত করেছে, কে করেছে সুয়েজ খাল। এছাড়াও পরীক্ষায় কোশ্চিন আসে যে পানামা খাল কাকে কাকে যুক্ত করেছে, পানামা, পরীক্ষায় কোশ্চিন কী আসে যে পানামা খাল কাকে কাকে যুক্ত করেছে। যদি পরীক্ষায় কোশ্চিন আসে পানামা খাল কাকে কাকে যুক্ত করেছে, তোমরা কি বলবে আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে, আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, পরীক্ষায় জিজ্ঞেস করে। যদি বলে পানামা খাল কাকে কাকে যুক্ত করেছে, তোমরা কি বলবে পানামা খাল যুক্ত করেছে হচ্ছে আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে।
চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে রাশিয়াতে অনুষ্ঠিত 2018 সালে ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে? তো রাশিয়াতে যে ফিফা বিশ্বকাপ হয়েছিল 2018 সালে কে জিতেছিল? জার্মানি। আর যদি বলে কাকে হারিয়ে জিতেছে, কি বলবে? ক্রোয়েশিয়া। এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। তো যদি জিজ্ঞেস করে 2018 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে, কি বলবে? রাশিয়াতে। যদি জিজ্ঞেস করে 2018 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে, কি বলবে? রাশিয়াতে। আর যদি বলে কে জিতেছিল, কি বলবে? জার্মানি। কাকে হারিয়ে? ক্রোয়েশিয়াতে। বাট তোমার এক্সামের জন্য যেটা ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ। যদি বলে 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছে, তোমরা কি বলবে? আর্জেন্টিনা। যদি বলে 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছে, তোমরা কি বলবে? আর্জেন্টিনা। 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছে? আর্জেন্টিনা। যদি বলে কাকে হারিয়ে জিতেছে, তোমরা কি বলবে? ফ্রান্স। যদি বলে 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছে, 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে হচ্ছে আর্জেন্টিনা। যদি বলে কাকে হারিয়ে জিতেছে, কি বলবে? ফ্রান্স। আর যদি জিজ্ঞেস করে 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে, 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে কাতারে। যদি বলে 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে, তোমরা কি বলবে? কাতার। 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে কাতারে। এরপর যদি জিজ্ঞেস করে 2022 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেই ফিফা ওয়ার্ল্ড কাপে সবথেকে বেশি গোল কে দিয়েছে? এমবাপে। যদি বলে এই এমবাপে কোথাকার প্লেয়ার, কি বলবে? ফ্রান্সের। এমবাপে। যদি বলে এই এমবাপে কোথাকার প্লেয়ার, কি বলবে? ফ্রান্স। তাহলে কি বললাম? 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে? কাতারে। কে জিতেছে? আর্জেন্টিনা। কাকে হারিয়ে? ফ্রান্সকে। আর যদি বলে সবথেকে বেশি গোল কে দিয়েছে? এমবাপে কোন দেশের প্লেয়ার? ফ্রান্সের। আর যদি জিজ্ঞেস করে 2022 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে তার ম্যাসকট কী ছিল, 2022 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে তার ম্যাসকট কী ছিল, তোমরা কী বলবে? লাইভ। তার ম্যাসকট কী ছিল? লাইভ। যদি বলে 2022 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে সেই ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাসকট কী ছিল? লাইভ। এবার পরীক্ষায় কোশ্চেন আসবে যে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে। যদি জিজ্ঞেস করে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, তোমরা কী বলবে? কানাডা, মেক্সিকো আর ইউএসএ। কানাডা, মেক্সিকো আর ইউএসএ। যদি বলে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, 2026 সালে, কি বলবে? কানাডা, মেক্সিকো আর ইউএসএতে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হবে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? যদি বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক জিজ্ঞেস করে, কি বলবে? ভারতীয় স্টেট ব্যাংক। সবথেকে বড় পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক, মানে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে যে এই এসবিআই কবে তৈরি হয়েছে। তো প্রথমে তিনটা ব্যাংক ছিল, একটা হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বেঙ্গল, আরেকটা হচ্ছে ব্যাংক অফ বম্বে, আরেকটা হচ্ছে ব্যাংক অফ মাদ্রাস। একটা হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল, আরেকটা হচ্ছে ব্যাংক অফ বম্বে, আরেকটা হচ্ছে ব্যাংক অফ মাদ্রাস। এই তিনটা ব্যাংকে 1921 সালে মার্চ করে দেওয়া হয়েছে। এই তিনটা ব্যাংকে 1921 সালে কী করা হয়েছিল? মার্চ করে দেওয়া হয়েছিল তিনটে ব্যাংকে, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বম্বে আর ব্যাংক অফ মাদ্রাস। এই তিনটা ব্যাংকে কী করা হয়েছিল? একসাথে মার্চ করে দেওয়া হয়েছিল। কবে? 1921 সালে। 1921 সালে এই তিনটা ব্যাংকে একসাথে মার্চ করে দেওয়া হয়েছিল। দিয়ে সেই ব্যাংকটার নাম কী করা হয়েছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছে? 1921 সালে। যদি বলে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছে? 1921 সালে। কারণ 1921 সালে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বম্বে আর ব্যাংক অফ মাদ্রাস এই তিনটা ব্যাংকে যুক্ত করে একটা নতুন ব্যাংক তৈরি করেছিল যার নাম হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। পরে গিয়ে 1955 সালে এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে কী করা হয়েছে? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 1955 সালে এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে কী করা হয়েছে? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে যদি বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছে, তোমরা কি বলবে? 1955 সালে। এবার পরীক্ষায় কোশ্চেন আসবে যে এসবিআই এর হেডকোয়ার্টার কোথায়? যদি বলে বর্তমান টাইমে এসবিআই এর হেডকোয়ার্টার কোথায়, তোমরা কি বলবে? মুম্বাই। যদি বলে বর্তমান টাইমে এসবিআই এর হেডকোয়ার্টার কোথায়, তোমরা কি বলবে? মুম্বাই। বর্তমান টাইমে এসবিআই এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আর যদি বলে বর্তমান টাইমে এসবিআই এর চেয়ারম্যানকে, তোমরা কি বলবে? দীনেশ কুমার খাড়া। যদি বলে বর্তমান টাইমে এসবিআই এর চেয়ারম্যানকে, তোমরা কি বলবে? দীনেশ কুমার খাড়া। তাহলে কি বললাম যে যদি বলে এসবিআই এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়, কি বলবে? মুম্বাই। এসবিআই এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আর যদি বলে বর্তমান টাইমে এসবিআই এর চেয়ারম্যানকে, তোমরা কি বলবে? দীনেশ কুমার খাড়া।
এবার এসবিআই সদর দপ্তর তো বললাম যে মুম্বাই, কিন্তু এসবিআই যখন তৈরি হয়েছিল তখন এর সদর দপ্তর ছিল কলকাতাতে। এসবিআই যখন তৈরি হয়েছিল মানে ইম্পেরিয়াল ব্যাংক যখন তৈরি হয়েছিল তখন এর সদর দপ্তর কোথায় ছিল? কলকাতাতে। বাট পরে এর সদর দপ্তরটা কলকাতা থেকে মুম্বাই কী করা হয়েছে? ট্রান্সফার করা হয়েছিল। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।